এখানে কথাটা না বলা অনুচিত হবে, কিন্তু বললে লম্বা হয়ে যায়, কিন্তু তারপরেও বলি যে সকলেই জানেন যে ডক্টর ইউনূসের যে এই কুট চাল একদম শিয়াল বুদ্ধি, বলবো অন্যভাবে না বলার আর উপায় নেই। এই শিয়াল বুদ্ধি করে উনি জানেন যে বিশ্বব্যাপী, বিলাতে হলো, জাপানে হলো, যেখানেই ইউনূসরা যাচ্ছে সেখানেই তাদেরকে প্রতিহত করা হচ্ছে, এবং সেখানেই তাদের তৈরি যে বাংলাদেশে যে একটা মবের মতন মানুষকে একসাথে করে কোনো অসম্মান করা, করা, সেই বিষয়টার মতন করে প্রতিবাদের একটা তারা বিশ্বব্যাপী গড়ে তুলেছে প্রতিবাদী মানুষেরা। সেখানে ডক্টর ইউনূস এই শিয়াল বুদ্ধি করলেন যে আমি যদি একা যাই আমার তো সেখানে কোনো সাপোর্টার নেই, কিন্তু যদি আমি ন্যাশনাল পার্টির কাউকে সাথে নিতে পারি তাহলে অবশ্যই তারা আসবে অন্তত পক্ষে তাদের সাপোর্টের জন্য, যে তাদের লিডার এসেছে, অতএব সেখানে আওয়ামী লীগকে প্রতিহত করবে বিএনপি বা জামাত। তাহলে লক্ষ্য করে দেখুন, আমরা যেহেতু এই কথাটাই বলছি, বিএনপির এখানে কোনো সুসংগঠিত সংগঠন যুক্তরাষ্ট্রে নেই, কারণ বিএনপির কোনো কমিটি নেই। এটা অনেকটা দুঃখজনক। আবার অনেকটা সুখজনক এই জন্য যে হ্যাঁ, তারা বলতে পারে যে আমরা প্রবাসী রাজনীতি করি না, কিন্তু তারা প্রবাসী রাজনীতি করছেন। তাদের নির্দিষ্ট কোনো কমিটি না থাকাতে সেখানে তারা নিজেদের ভিতরে অনেকটাই, দেখলাম যে মিটিং এ ভিডিওতে আমরা সরাসরি দেখেছি যে সেখানে অনেকটা কুন্দল হাতাহাতি মারামারি হয়েছে। তার ফলশ্রুতিতে যেটা ঘটেছে যে এয়ারপোর্টে তারা কোথায় কোন জায়গায় এই ওনাকে করবেন, স্বাগতম জানাবেন, সে সকল নির্দিষ্ট জায়গাগুলো তারা আসলে জানতো না। অর্থাৎ না জানার ফলশ্রুতিতে তাদের মহাসচিবকে তারা আসলে স্বাগতম জানাতে পারেনি সশরীরে উপস্থিত থেকেও। কিন্তু এখানে আরেকটা বিষয় পরিলক্ষিত, সেটা হলো যে ডক্টর ইউনূস এদেরকে সাথে নিয়ে এবং এক বাংলাদেশের মানুষের করের টাকায় বিজনেস ক্লাসে ভ্রমণ করে, সকলকে বিজনেস ক্লাসে, আমরা ছবিতে দেখেছি, এটা আমাদের 18 কোটি মানুষ যেখানে এখন গত 14 মাস ধরে তাদের ইনকাম নেই, সেখানে ওনারা বা রাষ্ট্রীয় টাকা খরচ করে বিজনেস ক্লাসে চড়ে তাদেরকে নিয়ে এসে এয়ারপোর্টে ওনাদেরকে ছেড়ে ডক্টর ইউনূস সরকারি প্রোটোকল নিয়ে দিয়ে তার সাথে সরকারের যে অংশ যারা আসিফ নজরুল এবং তার পিয়ন টিয়ন সকলকে সাথে নিয়ে ওরা সরকারি প্রোটোকলে বের হয়ে যায়, কিন্তু জনরোষের সামনে রেখে যায় এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ যারা সাথে ছিলেন। আরেকটি বিষয় এখানে তুলে ধরতে চাই, সেখানে লক্ষ্য করুন, যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতায় আসলে জামাত অধিষ্ঠিত, সেখানে কি করা হলো, জামাত আগে থেকেই জানে তাদের নেতৃবৃন্দ কোন টার্মিনালে কোন গেট দিয়ে কখন বের হচ্ছে, এবং তারা নিজেরা এমন ভাবে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন যে সেখানে আসলে আপনি কোনো প্লেকার্ড ছিল না, মিছিল ছিল না, একসাথে ছিল না, তারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, কিন্তু তাদের সাথে যোগাযোগ ছিল ভিতর থেকে। তাদের নিজেদের লোক ছিল বাংলাদেশে এয়ারপোর্টে যেরকম, বিমানে যেরকম, এখানেও এয়ারপোর্টের ভিতরে, এবং তাদের যোগাযোগের মাধ্যমে যখন তারা যখন বুঝতে পারলো বা জানলো যে তাদের দুইজন বা নেতৃবৃন্দ এখন বের হবে 4 নম্বর গেট দিয়ে, ঠিক তখনই হুড় করে তারা 100-র উপরে জামাত নেতা কর্মীরা একত্রিত হয়ে তাদের নেতৃবৃন্দদেরকে দ্রুততম সময়ে গাড়িতে উঠে তারা চলে যায়, এবং সেটার কোনো ছবি নাই, ভিডিও নাই, কিছু দেখাও যায়, যেসবগুলো আমাদের কাছে আছে সেসবগুলো ফুটেজ, এয়ারপোর্টের ফুটেজ থেকে দেখুন, লক্ষ্য করে দেখবেন, সেখানে বিএনপির মহাসচিব এবং ওই এনসিপির ওদেরকে যা ওরা এমন হাসি মুখে বের হয়ে আসলেন, কিন্তু সেখানে ইতিমধ্যে অপেক্ষা করছে তাদের বাংলাদেশে যারা ইউনূস বিরোধী স্লোগান দিতে গেল। তারপর আমরা লক্ষ্য করলাম একটা বিষয় এখানে প্রণিধানযোগ্য, সেটা হলো যে আমি কি লাইনে আছি এখনো? আচ্ছা, সেখানে একটা বিষয় খুবই প্রণিধানযোগ্য, দেখা গেল যে যারা সেখানে ডিম নিক্ষেপ করছে তাদের মাঝ থেকে একজনকে শোনা গেল বলতে আপাকে না, এই মেয়েটার নাম আমি শুধু ভুলে যাই, জারা বোধহয় বা যারা এই যারাকে যাতে করা না হয়, আঘাত করা না হয়, মিছিল বা যারা প্রতিবাদ করতে গেল তাদের মধ্যে মাঝ থেকে এটা বলা হলো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাজনৈতিক শিষ্টাচারের, কিন্তু এর সাথে সামাজিক মাধ্যমে ছয়লাভ হয়ে গেল হাজার হাজার ফুটেজ গত 14 মাসের, যে বাংলাদেশের মেয়েদের উপর এই ইউনূস গংরা কি ধরনের অত্যাচার করেছে, এবং আমরা অন্তর্বাসের কথা জানি যে সবগুলো প্রদর্শন করা হয়েছে, চুরি করা হয়েছে। ঠিক সেখানে আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাই আপনার মাধ্যমে, সেটা হলো এমনকি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে হাতের নাগালে পেয়েও তাকে ডিম মারা হয়নি। যেই ছেলেটার কথা আমরা বলছি, যাকে গ্রেফতার করা হয়েছিল, সে কিন্তু একদম সব ভিডিওতে তাকে দেখতে পাচ্ছিলাম যে মির্জা ফখরুলের সাথে সাথে সে যাচ্ছে, কিন্তু সে তাকে কোনো ধরনের কটূক্তিও করেনি এবং তার উপরে কোনো ধরনের ডিম নিক্ষেপ করা হয়নি। এটা একটা নিদর্শন, এটা বুঝতে হবে। এটা নিয়ে দীর্ঘ অ্যানালাইসিসের প্রয়োজন যে রাজনীতি যারা করেন, আমরা রাজনীতিকদের কাছ থেকে রাজনীতি, আমি যেটা বলি পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসি আমরা নিয়ে আসি তাদেরকে, মানুষদেরকে দেখানোর জন্য, শোনানোর জন্য। এই বিষয়টা আসলে আমি গত 24 ঘন্টা আগে যে ঘটে গেল সেটা দেখানোর জন্য, বলার জন্য আমি উদ্গ্রীব ছিলাম, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বলে শেষ করব। এই শেয়াল বুদ্ধির যিনি, যেটাকে মেটিকুলাসলি ডিজাইন বলেন উনি ইংলিশে, তিনি কিন্তু এই যে রাজনৈতিক দলের 6 জনকে নিয়ে আসলেন ওনার পাহারা দিতে, তাদের একজনকেও রাষ্ট্রসংঘ বলেন, জাতিসংঘ বলেন, তার ভিতরে পারমিশনও করানো হয়নি। এটা তো রাষ্ট্রের কাজ। কারণ আমি যখন রাষ্ট্রের মেম্বার, রাষ্ট্র যখন এটার মেম্বার, তখন রাষ্ট্র যাদেরকে নমিনেট করবে, বলবে যে আমার সাথে যাবে, এবং রাষ্ট্র তাদেরকে এই রাষ্ট্র দিবে। এই যে ব্যবহার করে ছুঁড়ে ফেলার যে কালচার, যে মাইন্ডসেট ডক্টর ইউনূসের, সেটা আবারও সামনে আসলো। আর জাতিসংঘের বিষয়টা বলি, এটা কলঙ্কিত, বাংলাদেশের ইতিহাসের এটা সবচেয়ে কলঙ্কিত ভিজিট। কারণ অন্তর্বর্তীকালীন কোন সরকার যার রাষ্ট্রপুঞ্জে বা জাতিপুঞ্জে আসার কোনো প্রয়োজন নেই। সেখানে তার আন্তর্জাতিক ভাবে যে সবগুলো বাংলাদেশের সাথে, যে সকল সরকারের সাথে যে সকল বিষয় নিয়ে আন্তর্জাতিক ভাবে কথা বলতে হবে, তার কোনো নৈতিক বলবেন এবং নীতিগত ভাবেই হোক আর রাষ্ট্রীয় আইনই হোক, ওনাদের কোনো ধরনের এম্পাওয়ারমেন্ট নাই। কারণ তারা হলো, শব্দটি হলো ইন্টারিম, এবং সেটা অন দ্য টপ অফ দ্যাট, এই ইন্টারিম বাংলাদেশের সংবিধান অনুসারে নয়। আমি নেপালের উদাহরণ দিয়ে শেষ করছি। নেপালের ইন্টারিম গভর্নমেন্ট এত বড় আন্দোলনের পর তারা ক্ষমতা গ্রহণের সাথে সাথেই বা সেই আগেই যখন নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেন, সেখানে আন্দোলন স্তীমিত হয়ে গেছে, এবং নেপালের প্রতিনিধিদের মধ্যে এরকম কোন নয় যে তারা রাষ্ট্রপুঞ্জে আসতেই হবে এই বিষয়টা নিয়ে। কারণ রাষ্ট্রকে যারা প্রতিনিধিত্ব করবে তারা হলে সেই দেশের জনগণ দ্বারা নির্বাচিত হতে হবে, এবং সেই জনগণ দ্বারা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে আসার কোনো প্রয়োজন নেই। অতএব এটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে জাতিপুঞ্জ, রাষ্ট্রপুঞ্জ বা জাতিসংঘের ইতিহাসে। এবং আমরা এটা নিয়ে অনেক অনেক আলোচনা, এমনকি আমি মনে করি যে ইতিহাসে একদিন বিরাট সমালোচনার সম্মুখীন হবেন ডক্টর ইউনূস। ধন্যবাদ। দর্শকের, আমরা হৃদয়, ছাত্রলীগ নেতা হৃদয় এবং যুবলীগ নেতা মিজানকে নিয়ে একটু পরে আসছি, মিস করবো। আপনার উদ্দেশ্যে প্রশ্ন এসেছে এখানে। এমডি কামরুল হাসান নামে একজন প্রশ্ন করেছে আপনাকে, জাতিসংঘের ভাষণে ট্রাম্প বললেন, সত্য সহজেই দৃশ্যমান, যদি স্বাধীনতা চান তাহলে নিজের দেশ নিয়ে গর্বিত হন, যদি গণতন্ত্র চান তাহলে সার্বভৌমত্ব ধরে রাখুন, আর যদি শান্তি চান তাহলে নিজ জাতিকে ভালোবাসুন। বিচক্ষণ নেতারা সব সময় তাদের দেশ ও জনগণের কল্যাণকে সামনে রাখেন। ভবিষ্যৎ বিশ্বায়নবাসীদের মালিকানায় নেই, ভবিষ্যৎ দেশপ্রেমীদের মালিকানায়, ভবিষ্যৎ সার্বভৌম এবং স্বাধীন জাতিদের হাতে। এ বিষয়ে জাহাঙ্গীর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছে। অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ প্রশ্ন। আমি শুধু বলবো না, এই বিষয়টা আমি পড়েছি, শুনেছি এবং দেখলাম। মৌলিক বিষয়টা লক্ষ্য করে দেখবেন যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে, আমি শুধু আমার কথা নয়, আপনারা জরিপ করে দেখতে পারেন, আপনি এমনকি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দেখতে পারেন, যে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে মৌলিক কথা সেটা হলো আমেরিকা ফার্স্ট। এখন উনি গেলেন রাষ্ট্রসংঘে বা জাতিসংঘে গিয়ে কিন্তু উনি সরাসরি, যেভাবে আপনি প্রশ্নটা পরে শুনিয়েছেন, সেখান থেকে আমি প্রত্যেকটা শব্দ করে গিয়ে আলোচনা করতে পারি দীর্ঘ সময়। কিন্তু এই বিষয়টা হলো যে উনি রাষ্ট্রসংঘে গিয়ে প্রথমে বলেছেন এই জাতিপুঞ্জের কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীর এমন কোন জায়গায় যেখানে কোনো শান্তির জন্য কাজ করা যায় সেখানে কিন্তু এই জাতিসংঘ কোনো কাজ করতে পারেনি। এটার জন্য অনেকটাই আমি বলবো যে দায়ী কিন্তু আবার
এই 5 জন মেম্বার, 5 জন সদস্য যারা স্থায়ী কমিটি হিসাবে বলা হয়, যাদের ভেটো পাওয়ার রয়ে গিয়েছে, এবং তারা যেহেতু পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স করে যায়, যেমন আমরা যদি উদাহরণ বলি প্যালেস্টাইনের কথা, সেখানে কোনো বিষয় নিয়ে আলোচনার আগেই দেখা যায় যে যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে বসে। আবার অন্যান্য যারা স্যাটেলাইট কান্ট্রি ছিল সোভিয়েত ব্লকে বা রাশিয়া, তাদের বিষয়ে রাশিয়া ভেটো দিয়ে বসে। এই প্যালেস্টাইন ইস্যু, গাজা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ এবারের জাতিসংঘ অধিবেশনে, কিন্তু প্যালেস্টাইনের প্রতিনিধি দলকে ভিসা দেয় নাই মার্কিন যুক্তরাষ্ট্র। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ভিডিওতে বক্তব্য পাঠিয়েছেন তার। জি, এটা আমরা জানি, কিন্তু বিষয়টা যদি আইনের পরিভাষায় আমরা বলি, তাহলে যে চুক্তি আছে জাতিসংঘের সাথে যুক্তরাষ্ট্রের যে চুক্তি আছে, সেই চুক্তি অনুসারে বলা যায় যে এটা লঙ্ঘন, কারণ জাতিসংঘে কে আসবে সেটা নির্ধারণ যুক্তরাষ্ট্র করতে পারবে না। এটাই হলো আইনের একদম মৌলিক ভাষা। যুক্তরাষ্ট্রের মাটিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই অঞ্চলটাকে তাদেরকে স্পেশাল ভিসা দেওয়া হয়, এটাকে বলাই হয় জাতিসংঘের ভিসা, এবং সেই ভিসায় ওই জাতিসংঘের কেন্দ্রীয় অফিস থেকে নির্দিষ্ট একটি অঞ্চলের বাইরে তাদের ভ্রমণ অনেকটা না, সম্পূর্ণভাবেই বলা যায় যে এর ভ্রমণের অধিকার